फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেমনভাবে আলোচনা করা হবে সেই কোশ্চেনের আলোচনা যদি নিখুঁতভাবে আয়ত্ত করতে পারো তোমাদের পরীক্ষায় নিশ্চিত সাফল্য আসবে। তোমাদের অগ্রিম পরীক্ষার সাফল্য কামনা করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্রমিক সমানুপাতে থাকলে বি এর মান কত? যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার সেকেন্ড টার্ম ভাজিত প্রথম টার্ম ইকুয়াল টু সি স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সমান এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা বি এর মান পাবো কত? এ স্কোয়ার সি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4 মানে এসি হোল স্কোয়ার, এই এসি হোল স্কোয়ার ইন্টু 1/4। কথার অর্থ এই এসি হোল টু দি পাওয়ার 1/2। এটাই মানে কি? এটি মানে হচ্ছে রুট ওভার অফ এসি। এছাড়াও তোমরা এইভাবেও বিবেচনা করতে পারো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে মধ্যটির বর্গ মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান এ স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার তুলে দিয়ে বি স্কোয়ার সমান এসি আর বি সমান রুট ওভার অফ এসি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এর প্রবলেম দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদক। আমরা জানি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ করলে অর্থাৎ এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এর দুটো উৎপাদক, একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি। একটা উৎপাদক দেখো এ প্লাস বি বলে দেওয়া আছে, তাহলে অপর উৎপাদক হবে এ মাইনাস বি, অর্থাৎ তোমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 দেখো, প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? মনে রাখতে হবে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যায়। যেমন 5 আর 6 যোগ করলে 7-এর থেকে বেশি ত্রিভুজ অঙ্কন করা যায়। 4 আর 8 যোগ করলে হয় 12, 10-এর থেকে বেশি ত্রিভুজ অঙ্কন করা যায়। 5 আর 6 যোগ করলে 11, 9-এর থেকে বেশি ত্রিভুজ অঙ্কন করা যায়। কিন্তু 5 আর 3 যোগ করলে হয় 8, যেটা 9-এর থেকে কম। তাহলে এই অবস্থায় অপশান ডি এর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি অবশ্যই হবে একটি আয়তক্ষেত্র। চতুর্ভুজটি হবে আয়তক্ষেত্র। তার কারণ তোমরা যদি আয়তক্ষেত্র এঁকে দেখো দেখবে কেবলমাত্র সামান্তরিকের মধ্যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হয়। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হয়। একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির বেগ। তাহলে গতিবেগ বলে দেওয়া আছে কত? গতিবেগ 72 কিমি পার ঘন্টা। ঘন্টা গতিবেগে কিমি পার ঘন্টা। এবার কিলোমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করে নিই, তাহলে 72 1 কিমি সমান 1000 মিটার, এটা হলো মিটার, ডিভাইডেড বাই 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সহজেই আমরা এইভাবে হিসাব করতে পারি। তাহলে কি কেটে দিলাম 36 2 72, তাহলে গতিবেগ 10 2 20 20 মিটার পার সেকেন্ড।
6 প্রবলেম দেখো 55 এর আসন্ন মান মানে 55-র কাছাকাছি পূর্ণ সংখ্যা কত হয়, তাহলে 55 এর আসন্ন মান কত হবে, আসন্ন মান 50, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো তোমার কাছে 36টি আম ছিল, তার মধ্যে আম ও আপেলের অনুপাত বলে দেওয়া আছে 1:3। আম আপেলের সংখ্যা নির্ণয় করো। এটা সম্পূর্ণ ফলগুলো ছিল, তাকে এই অনুপাতে ভাগ করা হয়েছে, মানে আম আর আপেল আনুপাতিক ভাগহার হিসাবে থাকবে। তাহলে আমের সংখ্যা একবারে সরাসরি লিখে দেব, আমের সংখ্যা, যেহেতু এটি শর্ট কোশ্চেন সেই জন্য আমরা এমন করে লিখছি। আমের সংখ্যা কি আনুপাতিক ভাগহার, তাহলে 1/1+3 এই আনুপাতিক ভাগহার হিসাবে ইন্টু মোট কতগুলি ছিল 36টি, তাহলে 1/4 ইন্টু 36টি, 4×9 36টি, অর্থাৎ 9টি ছিল আম। আর আপেল ছিল, আপেলের সংখ্যা এই আনুপাতিক ভাগহার হিসাবে 3 আনুপাতিক ভাগহার হিসাবে 3/3 যোগ 1 হলো 4 ইন্টু 36টি, 4×9 36, এখানে 27টি। পরে দেখো 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি জমির চারিদিকে বেড়া দিতে কত বেড়ার প্রয়োজন। ক্ষেত্রফল বলে দেওয়া আছে 225 বর্গমিটার, মানে এটা একটা বর্গাকার ক্ষেত্র যার ক্ষেত্রফল 225, এই ক্ষেত্রফলটা হলো 225 বর্গমিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। নিশ্চিন্তে জানো যে ক্ষেত্রফল দেওয়া থাকলে তার বাহুর দৈর্ঘ্য হবে √225, তখন বাহুর দৈর্ঘ্য মানে বর্গমিটার নয় আর মিটার, আর 225-এর বর্গমূল হয় 15 মিটার। আর বেড়া দিতে হবে মানে চারিদিকের তার পরিসীমা হিসাব করতে হবে, অর্থাৎ বেড়ার প্রয়োজন কত, 4 গুণিত বাহু। কেন, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 বাহু, এটাও বাহু, বাহু বাহু যোগ বাহু, মানে আমাদের হলো সবে মিলে 60 মিটার। পরে উৎপাদকে বিশ্লেষণ করো a² y - ay, তাহলে দুটো ভাবে ভাগ করা যায়। দেখো a² আমরা লিখতে পারি a গুণিত a ইন্টু y, a গুণিত y গুণিত y। কোন টার্মটা মিল আছে, দেখো a একটা মিল আছে, একটা y মিল আছে, তাহলে এটাকে কমন ফ্যাক্টর হিসাবে রেখে দেবো ay, কে পড়ে আছে a - y, এইটুকুই শুধু উৎপাদকে বিশ্লেষণ। যারে দেখো 4xy কে দুটি বর্গের অন্তরূপে লিখো। আমরা জানি 4xy এর সূত্র তোমরা জানো, x + y তার হোল স্কোয়ার মাইনাস অফ x - y তার হোল স্কোয়ার। এটাও একটা বর্গরাশি, এটাও একটা বর্গরাশি, এখানে বিয়োগ অর্থাৎ অন্তর্ফল, এটি হলো আমাদের অন্তররূপে প্রকাশিত রাশি। তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করো, সাইকেলের গতিবেগ ঘন্টায় কত। একবারে সাধারণ ঐকিক নিয়মের মতো করেও করতে পারো, তাহলে 40 মিনিটে যায় কত, যায় 12 কিমি, 40 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যায় নিশ্চয়ই কম, তাহলে 12/40 কিমি। আর 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 12/40 ইন্টু 60। তাহলে ছোট্ট করে একটু কাটাকুটি করে নেব, শূন্যগুলো, 4 × 3 = 12, 6 × 3 = 18। আচ্ছা, বেগ ঘন্টায়, ঘন্টায় লেখা হয়েছে, 60 মিনিট মানে 1 ঘন্টা, অতএব সাইকেলের বেগ
সাইকেলের বেগ 18 কি ছিল একক? কিমি। কি এককে? 60 মিনিট মানে 1 ঘন্টা, কিমি প্রতি ঘন্টা। এককটা যেন নিখুঁত হয়। 6 প্রবলেম দেখো, একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা। একেবারে তোমরা সূত্রের মতো করে জানো যে বাহুর সংখ্যা হয় কত? বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঘূর্ণন প্রতিসাম্য কোণ দেখো 360 লিখা হলো 360 ডিগ্রি, আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? 60 ডিগ্রি। কাটাকুটি করে আমরা পেলাম বাহুর সংখ্যা যেহেতু টি অর্থাৎ 6টি। এটি একটি ষড়ভুজ। সাথে দেখো বর্গক্ষেত্র ও রম্বসের একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লিখো। এইটুকু ছোট্ট করে মনে রাখবে যাতে তোমাদের একেবারে কাজ করতে সুবিধে হয়। কি? বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসেরও প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এটা হলো বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান। এটা হলো সাদৃশ্য, এটা সাদৃশ্য। আর আলাদা মানে বই সাদৃশ্য কত? বই সাদৃশ্য কর্ণগুলির দৈর্ঘ্য আলাদা মানে পৃথক। দেখো বর্গক্ষেত্রের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান সমান, কিন্তু রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ দৈর্ঘ্য বেশি আর একটা কর্ণের দৈর্ঘ্য কম। পি কিউ আর এস সামান্তরিকের এই পি কোণের মান যদি 120 ডিগ্রি হয়, কিউ কোণ আর আর কোণের মান আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, তাহলে পি কোণ যদি 120 ডিগ্রি হয়, আর কোণের মানও হবে 120 ডিগ্রি। আর সন্নিহিত বাহুর অন্তর্গত কোণ এ দুটোর সমান্তরাল সরেখার একই দিকের অন্তস্থ কোণের মান হয় 180 ডিগ্রি, তাহলে এইটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ কিউ কোণের মান হবে এই 180 ডিগ্রি মাইনাস অফ 120 ডিগ্রি করে 60 ডিগ্রি, আর আর কোণের মান হবে 120 ডিগ্রি। 3 দাগের 1 দেখো, পূর্ণ বর্গকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এই 64 স্কোয়ার প্লাস 16a প্লাস 1 একে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে এ জায়গায় 1-এর মান বসিয়ে মানটা হিসাব করতে হবে। দেখো আমরা এই 64 স্কোয়ারকে লিখতে পারি 8a তার হোল স্কোয়ার, আর একটাকে তো নিশ্চয়ই 1-এর হোল স্কোয়ার লেখা যাবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো, তারপরে তাহলে 2 8a ইন্টু 1, 8 2 16, এ মিলছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কিসের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, এই a প্লাস b তার হোল স্কোয়ার। a এর জায়গায় আছে 8a, b এর জায়গায় আছে 1। এরপরে মান বসিয়ে দিই, 8 গুণিত 1 যোগ 1 তার হোল স্কোয়ার, 8 গুণিত 1 8 যোগ 1 তার হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81। এইখানটায় তোমরা লিখবে এ এর মান বসিয়ে পাই। মান বসিয়ে 2-এর প্রবলেম দেখো, 5a প্লাস 1/7 এর মান 5 হলে 25 স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ারের মান আমাদের হিসাব করতে বলেছে। এই 25 স্কোয়ারটাকে আমরা নিশ্চিন্তে লিখতে পারি 5a তার হোল স্কোয়ার, 49 স্কোয়ারটাকে লিখতে পারি 1/7 তার হোল স্কোয়ার। এখন সম্পূর্ণ রাশিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে দেখো রাশিটা এ প্লাস 1/7 আকারে আছে। এই 5 এটাকে এ, 1/7 এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি আকারে আছে। তাহলে আমরা এই উপরের এই সূত্রটি ব্যবহার করব। কি লিখব? এই এ প্লাস 1/7 এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এটা হলো এ ইন্টু বি। এরপরে নিশ্চিন্তে আমরা লিখে দেবো এর মান দেখো লিখে আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 5 2 10/7, 5 স্কোয়ার হয় 25 মাইনাস 10/7। তাহলে 5 7 35-এর 5, 3 7 2 14, 17 বিয়োগ 10/7, তাহলে হলো 165/7। 7 2 14, 7 3 21, অর্থাৎ সবে মিলে হলো 23/4। পরের প্রবলেম দেখো, সূত্রের সাহায্যে গুণ করো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এই দুটো রাশিকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। কীরকম? এই এ স্কোয়ার প্লাস 1 প্লাস অফ এ ইন্টু এই এ স্কোয়ার প্লাস 1 মাইনাস অফ এ। এইখানেও রাশিটাকে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস অফ এ স্কোয়ার। এই পুরো রাশিটা দেখো এখন যদি আমরা এ ভাবি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এই এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার। আর বাকি রাশিটা ওখানে যা ছিল লিখে দিলাম, প্লাস অফ 1 মাইনাস অফ এ স্কোয়ার। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস অফ বি স্কোয়ার, আর মাইনাস অফ এ স্কোয়ার এখানটা ছিল। ওইখানটা থেকে পাচ্ছি দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1 মাইনাস অফ এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ারের হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার, এখানে আবার একটা মাইনাস এ স্কোয়ার আছে প্লাস অফ 1 হলো এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1 মাইনাস অফ এ স্কোয়ার। এই দুটো যোগ বিয়োগ করলে হবে দেখো এ টু দি পাওয়ার 4, এখানে প্লাস 1টা কাছে লিখে দিচ্ছি, 2 এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে হয় প্লাস অফ এ স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস অফ এ স্কোয়ার। আবারও দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি এর মতো, তাহলে আমরা সরাসরি লিখব এই এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার। আবার ওই একই সূত্রের মতো করে যদি লিখি এই এ স্কোয়ার 2 এ বি প্লাস অফ 1 স্কোয়ার 1 আর এ স্কোয়ারের হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 8 2 এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1 মাইনাস অফ এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 8 থেকে এ টু পাওয়ার 4 বাদ দিলে এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1। দারুণই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। চারের দাগে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নেই 2 যুক্ত রাশিগুলোকে আলাদা করে, তাহলে এক্স ওয়াই প্লাস অফ ওয়াই প্লাস অফ 2x প্লাস অফ 2। এই দুটো রাশি থেকে দেখো একই মিলছে, ওয়াই কমন নিলাম, তাহলে এক্স প্লাস 1। এই দুটো রাশি থেকে দেখো 2 কমন আসে, 2x প্লাস 1। তাহলে এই এক্স প্লাস 1 হলো সাধারণ বা কমন ফ্যাক্টর, তাহলে এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া আছে। আমরা এই সি স্কোয়ার থেকে লিখি, সি স্কোয়ার
মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার প্লাস অফ 2ab। তাহলে লিখলাম সি স্কোয়ার, ওই সবগুলো থেকে মাইনাস যদি কমন নেই মাইনাসটা সবার ক্ষেত্রে রাখলে তাহলে এ স্কোয়ার, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস অফ 2ab প্লাস অফ বি স্কোয়ার। তোমরা এইখানে পরে মিলিয়ে নেবে, মাইনাস অফ এ স্কোয়ার মিলে, মাইনাস মাইনাস প্লাস 2ab মিলে, মাইনাস অফ বি স্কোয়ার মিলে। তাহলে এটা হলো সি স্কোয়ার, এটা জানো তোমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখন রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়েছে, তাহলে এটা এ প্লাস অফ বি, এই এ মাইনাস অফ পুরোটা লিখতে হবে। তাহলে পেলাম সি প্লাস এ মাইনাস অফ বি, সি এই মাইনাস দিয়ে গুণ করে মাইনাস এ প্লাস অফ বি। এটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ ফোরটাকে লিখতে পারি এ স্কোয়ারের হোল স্কোয়ার, বি ফোরটাকে লিখতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এই এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারি 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার 2ab মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারি এ বি তার হোল স্কোয়ার। তাহলে এখন রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা হলো এ প্লাস অফ বি ইন্টু এটা হলো এ মাইনাস অফ বি। তোমরা একটু সাজিয়ে লিখে দিতে পারো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস অফ বি স্কোয়ার। এইভাবে উৎপাদকের বিশ্লেষণ সম্ভব। এরপরে 5 দাগের প্রবলেম দেখব। সমাধান করো 3 + 2x = 1 - x। খুবই সহজ প্রবলেম। আমরা যেহেতু সমাধান x যুক্ত রাশিগুলোকে বাম পাশে আনবো, এই মাইনাস এক্সটা বাম পাশে আসলে অর্থাৎ পক্ষান্তর হলে প্লাস এক্স, 1 এই 3টা ডান পাশে গেলে মাইনাস অফ 3, তাহলে 2x + x হলো 3x, 3x = মাইনাস অফ 2, x = মাইনাস 2/3। অতএব নির্ণেয় সমাধান x = মাইনাস অফ 2/3। পরের প্রবলেম দেখো x/a + b = x/b + a হলে আমরা x যুক্ত রাশিগুলোকে বাম পাশে আনবো। x/a মাইনাস অফ x/b = a - b, এই বিটা ডান পাশে গেলে মাইনাস অফ b। এবার দেখো আমাদের এখানে এ বি লসাগু, তাহলে পাবো xb মাইনাস অফ xa সমান a - b। এই দুটো রাশি থেকে আমরা x কমন নিলে পাবো দেখো b - a ডিভাইডেড বাই ab সমান a - b। তাহলে x এর মান কত হবে? এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে পাবো b - a ডিভাইডেড বাই abটা গুণ হয়ে গেল বাই b - a। এইখানে মাইনাস গুণের সময় খেয়াল করতে হবে মাইনাস b প্লাস a মিলছে, পুরো রাশিটা কাটাকুটি করে পেলাম মাইনাস অফ ab। অতএব নির্ণেয় সমাধান কত? নির্ণেয় সমাধান x = মাইনাস অফ ab। পরে দেখো সমাধান করো x/2 - 2/5 = x/3 - 1/5। x যুক্ত রাশিগুলোকে আবারও আমরা বাম পাশে নিয়ে আসবো। x এই 2/5টা যদি ডান পাশে যায় তাহলে 2/5 প্লাস মাইনাস অফ 1/4। 2 3 এর লসাগু হয় 6, তাহলে পেলাম 3x মাইনাস অফ 2x। 4 5 এর লসাগু ধরো 20, 5 দিয়ে ভাগ করলে 4, 4 2 8 মাইনাস অফ 5, বা ধরো x/6 এর মান হলো 3/20 আর x এর মান হবে দেখো তাহলে 3/20 ইন্টু 6, একটু কাটাকুটি করে 3 2 6 3 3 9 সবে মিলে পেলাম 9/10। অতএব নির্ণেয় সমাধান x = 9/10।
ছয়ের দাগে দেখো 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে এত করে ভাগ করে দেওয়া হলো, কে কত টাকা পাবে। মোট টাকা লিখে দিলাম প্রথমে, মোট টাকা কত, এই 12,100 টাকা মোট। আর মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের প্রাপ্ত টাকার অনুপাত, প্রাপ্ত টাকার অনুপাত। অনুপাত কত বলে দেওয়া আছে দেখো, 2:3:4:2। তাহলে প্রত্যেকের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার করে নেব। মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার সমান 2/2+3+4+2 সমান হবে 2/4×3=7=2=11। একইভাবে মধুর পরে মানসের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, ওই আনুপাতিক ভাগহার হিসেবে মানে 3/11। তারপরে কুন্তলের এই প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 4/11। আর ইন্দ্রর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার তাহলে 2/11। মানস টাকা পাবে, এরপরে প্রত্যেকে মধু টাকা পাবে কত, ওই আনুপাতিক ভাগহার হিসাবে ইনটু সম্পূর্ণ টাকাটা। 11 দিয়ে কেটে দিলে দেখো 11×11=121, মানে সবে মিলে হলো 2,200 টাকা। একইভাবে মধু হয়ে গেলে মানস টাকা পাবে কত, ওই আনুপাতিক ভাগহার হিসাবে 3 খুব সহজে আমরা পাবো 3,300 টাকা। মানস হলো, এরপর কুন্তল টাকা পাবে কত, এই 4/11 গুণিত টাকা, 4,400 টাকা। আর ইন্দ্র টাকা পাবে তাহলে 2/11 ইন্টু এই 12,100 টাকা, 2,200 টাকা। দারুণ সহজ কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। 2 প্রবলেম দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি যায়, সেতুকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য যোগ ওই 210 মিটার সেতুর দৈর্ঘ্য। তাহলে এই 17 সেকেন্ডে যায়, একইভাবে নিজের দৈর্ঘ্য আর 122 মিটার সেতুর দৈর্ঘ্য। ছোট্ট করে একদম বিয়োগ করে দিলাম।
এই দেখো নিজের দৈর্ঘ্য বাদ গেছে, এখানে 8 সেকেন্ডে ট্রেনটি যায়, এটা বিয়োগ করলে দেখা হচ্ছে 88 মিটার সেতুর দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য নয়, 88 মিটার শুধুমাত্র। আর একেবারে আমরা সাধারণ ঐকিক নিয়মের মতো করেও হিসাব করতে পারি। 1 সেকেন্ডে যায় 88/8 মিটার, আর 17 সেকেন্ডে যায়, তাহলে 88/8 গুণিত 17, 11 সাথে 77, 11 সাথে 11কে 11, 11 সাথে, তাহলে এই 17 সেকেন্ডে সে 187 মিটার যায়, আর তার মধ্যে 122 মিটার সেতু। অতএব ট্রেনটির দৈর্ঘ্য এই 187 মাইনাস 122 মিটার সমান 65 মিটার। একইভাবে সাধারণ ঐকিক নিয়মের মতো করে যদি ভাবি, ট্রেনটি 8 সেকেন্ডে ট্রেনটি যায় কত, 88 মিটার আমরা এখান থেকে পেয়েছি। 1 সেকেন্ডে যায়, 8 সেকেন্ডে ট্রেনটি যায় 88 মিটার, 1 সেকেন্ডে যায় 88/8, তাহলে আমরা একটু কাটাকুটি করে পেলাম 11, আর 36 দিয়ে গুণ করলে 0 0, 11 6 36, 6 3, 11 3 33, আর 6 39, এটা কিন্তু মিটার। একে দেখো 1000 দিয়ে ভাগ করলে হবে 39.6 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ এই 39.6 কিমি প্রতি, এই 3600 সেকেন্ড মানে ঘন্টা প্রতি ঘন্টা। 3 প্রবলেম দেখো, এবিসিডি আয়তক্ষেত্রাকার জমির ভিতরে ছবির মতো 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল, মানে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের টোটালটা হিসাব করতে বলা আছে। দেখো বলা আছে এ বির মান 54 সেমি, তাহলে এইটা যদি আমরা সবে মিলে যোগ করে দিলে এই যে কিউ বিন্দুটা মনে করছি এম বিন্দুতে ছেদ করবে, তাহলে এই টোটাল রাস্তার দৈর্ঘ্য যদি হিসাব করি, রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই এ এম আমরা এ এম পাবো কত, এই এ বি মাইনাস অফ এই এমবি। এমবির মান দেখো 4 মিটার বলা আছে, তাহলে 54 মাইনাস 4 মিটার মানে 50 মিটার। একইভাবে আমরা এই ডিএন এর মানও পাবো 50 মিটার। তাহলে এই যে চিহ্নিত অঞ্চলটা মানে এ পি কিউ এম, এ পি কিউ এম এর ক্ষেত্রফল আমরা হিসাব করি। এর ক্ষেত্রফল কি করে পাবো, এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে 4 মিটার। অবশ্যই ক্ষেত্রফল লেখার সময় বর্গ মিটার কথাটি লিখবে, তাহলে সবে মিলে হলো কত, 200 বর্গ মিটার। একইভাবে এসডিএনআর এর ক্ষেত্রফল হবে একইভাবে 200 বর্গ মিটার। এরপর যেটা পড়ে আছে দেখো এনসিবিএম, এই জায়গাটার এর ক্ষেত্রফল, কত, এই টোটালটা দেখো বলা আছে 28, আর এই প্রস্থটা হচ্ছে 4 গুণিত 4 বর্গ মিটার। 4 8 32 2 3, 4 2 8 3 11 বর্গ মিটার। অতএব টোটাল রাস্তার ক্ষেত্রফল কত হবে, এইখানে দেখে 200 200 আর 112 যোগ, তাহলে 200 যোগ 200 যোগ
112 বর্গ মিটার। তাহলে 512 বর্গ মিটার। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। 4 দাগের প্রবলেম দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল দেওয়া আছে, জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা হিসাব করতে বলা আছে। প্রস্থের দ্বিগুণ তখন আমরা ধরে নেব প্রস্থ যা এককে আছে সেটা খেয়াল করে রাখবে, বর্গমিটার, প্রস্থ এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রস্থের দ্বিগুণ, তাহলে 2x মিটার। আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার করে পাচ্ছি দেখো 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে শর্তানুসারে এই 2x স্কোয়ার বর্গমিটারটাই সমান কত, 2x স্কোয়ার সমান 578। তাহলে x স্কোয়ার সমান 578/2, কাটাকুটি করে 2 2 2 4 18, তাহলে এখানে 17, 8 2 16 আর 9 2 18। তাহলে x সমান পাবো 2 8 9 করে এর বর্গমূল 17। অর্থাৎ অতএব জমিটির x কি ধরেছিলাম, প্রস্থ, প্রস্থ সমান 17 মিটার, দৈর্ঘ্য 2x, 2 গুণিত 17 মিটার 34 মিটার। আর কি বলেছে, পরিসীমা, পরিসীমা পরিসীমা কত হয়, 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার, যোগ করলে দেখো হয় 2 গুণিত 51 মিটার, 102 মিটার। খুব সহজ, কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই আসে। 5 প্রবলেম দেখো, শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত 3:2। যদি দুজনের মোট বয়স 21 বছর হয় তবে সমীকরণ গঠন করে শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স নির্ণয় করো। তাহলে শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত বলে দেওয়া আছে কত, 3:4। ধরি, কি ধরবো, শিবনাথের বয়স, শিবনাথের বয়স কত, 3x বছর। তাহলে সোমনাথের কত বয়স হবে, তোমরা নিশ্চয়ই জানো, সোমনাথের বয়স 4x বছর। দুজনে মিলে কত, 21। তাহলে শর্তানুসারে এই 3x যোগ 4x সমান 21। তাহলে 7x সমান 21, 21/7 করে পেলাম 3। অতএব শিবনাথের বয়স কত, 3x মানে 3 গুণিত 3 বছর মানে 9 বছর। একইভাবে সোমনাথের বয়স 4 গুণিত 3, তাহলে 4 গুণিত 3 বছর মানে 4 3 12 বছর। খুব খেয়াল করে দেখো, দুজনের যোগফল 21 বছর হয়। দাগের প্রবলেম দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে একেবারে ধরে নেই 5 বছর পূর্বে মানে আগে
পুত্রের বয়স x বছর। আমরা পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল, ওই জন্য আমরা পুত্রের বয়স ধরেছি, কেন পুত্রের বয়সে 4 গুণ করলে পিতার বয়স হবে। তাহলে এই একইভাবে 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? পিতার বয়স 4 গুণ, তাহলে 4x বছর। 5 বছর পূর্বে, এখন তাহলে কি বর্তমানে পুত্রের বয়স কত হবে? যত 5 বছর পূর্বে ছিল এখন হিসাব করলে 5 বছর যোগ করে দিলেই হয়। তাহলে x প্লাস 5 বছর। বর্তমানে পিতার বয়স কত? আগে ছিল 4x, তাহলে 4x প্লাস 5 বছর। আর দুজনের সমষ্টি কত? সমষ্টি বলা আছে 50। তাহলে শর্তানুসারে x প্লাস 5 যোগ 4x প্লাস 5 ইকুয়াল টু 50। তাহলে x আর 4x যোগ করলে 5x সমান এই 50 বিয়োগ 5 বিয়োগ 5। তাহলে আমরা পেলাম এই 5x সমান 50 থেকে 10 বাদ দিলে 40, x সমান 40/5 কাটাকুটি করে 8। তাহলে সমীকরণ গঠন করে পিতার বর্তমান বয়স শুধুমাত্র হিসাব করতে বলেছে। অতএব পিতার বর্তমান বয়স কত? এই 4x প্লাস 5, 4 গুণিত x এর মান পেয়েছি 8 প্লাস 5 বছর। তাহলে 8 4 32 যোগ 5 বছর সমান 37 বছর। তোমরা লেখচিত্রের অঙ্কন নিজেরা করতে পারবে এবং এই চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কন নিজেরা করতে পারবে বলে আশা করি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।